হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর যে টেস্ট পেপার সলিউশন তার পেজ নাম্বার 21। এখানে 5 নম্বরের যে কোশ্চেন সেগুলো আছে। আজকে 5 নম্বরের কোশ্চেনগুলো করানো হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার সঙ্গে সঙ্গে খাতায় লিখে নেবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, হুইস্টন ব্রিজের মূল নীতিটি লেখো। হুইস্টন ব্রিজ তার মূল নীতিটা কি লিখতে বলেছে। তাহলে দেখো, এটা হচ্ছে কি হুইস্টন ব্রিজ, 4টে রোধ আছে, পি কিউ আর আর এস, এই 4টে। এবার এখানে হুইস্টন ব্রিজের মূলনীতি হচ্ছে হুইস্টন ব্রিজের মধ্য দিয়ে বা হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয় তাহলে এইভাবে লিখতে হবে, হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হলে পি বাই কিউ সমান আর বাই এস হবে। এটাই হচ্ছে তোমার হুইস্টন ব্রিজের মূল নীতি। আরেকবার ভালো করে শুনে নাও। একটি হুইস্টন ব্রিজের গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ যদি শূন্য হয় তাহলে বা তখন পি বাই কিউ এটা সমান আর বাই এস হবে। এটি হলো হুইস্টন ব্রিজের মূলনীতি। ঠিক আছে, তারপরে কি বলেছে, কারশফের সূত্রের সাহায্যে ইহা প্রমাণ করো। মানে কারশফের সূত্র প্রয়োগ করে আমরা পি বাই কিউ এটা সমান আর বাই এস এটা প্রমাণ করব। তাহলে দেখো, এখানে একটা হুইস্টন ব্রিজ আছে, এখানে 4টে রোধ পি কিউ আর এস, আর এখানে একটা ব্যাটারি আছে, সে ব্যাটারিটা হচ্ছে ই, আর এই ব্যাটারির মধ্য থেকে যে কারেন্টটা ফ্লো করছে সে কারেন্টটা আই। সে আই কারেন্ট গিয়ে দেখো এখানে একটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে I1 আর এইদিকে একটা গিয়েছে, সেটা হচ্ছে কত I2। এবার এখানে দেখো আমরা ধরে নিচ্ছি গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহ আইজি, সেই আইজিটা কত, শূন্য, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ কি যাচ্ছে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো প্রবাহ না যায় তাহলে তখন এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা আঁকতে হবে, এইভাবে লিখতে হবে, এ বি ডি এ লুপে। দেখো কারশফের যে সূত্র, সেই সূত্রটা কি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো, একটা লুপ নিয়ে নিলাম, এ বি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। কেভিএল মানে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। তাহলে দেখো, এখানে এই যে লুপ, সেই লুপটাতে দুটো রোধ আছে, একটা পি আর একটা কি আর। তাহলে পি রোধের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটা হচ্ছে I1 আর রোধের মানটা হচ্ছে কত, পি। ঠিক আছে, এবং দেখো I1 যে কারেন্টটা যাচ্ছে, এই যে লুপটা আমরা নিয়েছি, সেই লুপের রেসপেক্টে এটা কি ঘড়ির কাঁটার দিকে। আমরা জানি ঘড়ির কাঁটার দিকে হলে সেটাকে ধনাত্মক হয়। আর এখানে আর একটা রোধ আছে আর, আরের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে I2, সেটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, ওই জন্য ওটা মাইনাস। তাহলে মাইনাস I2 ইন্টু এখানে আর, এটা সমান 0। কেন? কারণ আমরা জানি কারশফের যে ভোল্টেজ ল, সেখান থেকে কোনো একটা বদ্ধ লুপের মধ্যে যে রোধগুলো আছে, সেই রোধ আর রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার যে গুণফল, তাদের যে সমষ্টি, সেটা কি হবে, ওই বদ্ধ লুপের যে কোষগুলো আছে তার তড়িৎচালক বলের সমষ্টির সঙ্গে সমান হবে। এই বদ্ধ লুপে দেখো কোনো রকমের কি কোষ নেই, তাহলে তার তড়িৎচালক বল কত, 0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো I1 পি এটা সমান হচ্ছে I2 আর। তাহলে এখান থেকে দেখো লেখা যাবে I1 বাই I2 এটা সমান কত, আর বাই পি। এটা 1 নম্বর সমীকরণ থাকলো। ঠিক একই রকমভাবে আবার দেখো, বি সি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে ওখানে যে লুপটা আছে ওই লুপটাতে কি করব, আমরা কেভিএল প্রয়োগ করব। এবার এখানে আরেকটা বিষয় দেখে নাও, এখানে যে কারেন্ট যাচ্ছে I1 সেটা এর মধ্য দিয়েও যাবে, কিউ এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I1, আর এখানে এস এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কত, I2। তাহলে এইবার এখানে দেখো I1 যে কারেন্ট সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে,
তাহলে এখানে দেখো আমরা এটা লিখতে পারবো I1, I1টা কিউ এর মধ্য দিয়ে যাচ্ছে, আর I2টা যাচ্ছে কি এস এর মধ্য দিয়ে, সেটা ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে -I2 ইন্টু এস, এটা সমান 0 হবে, কারণ ওখানে কোনো রকমের কোষ নেই, আবার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না। তাহলে এখান থেকে দেখো I1Q এটা সমান হচ্ছে I2S। তাহলে এখান থেকে লিখতে পারবো I1 বাই I2 এটা সমান S বাই কত কিউ। তাহলে দেখো এখানে একটা সমীকরণ পেয়েছি 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর সমীকরণে বাম দিকে কি আছে, I1 বাই I2 এটা সমান R বাই P, আর ওখানে I1 বাই I2 এটা সমান কত, S বাই কিউ। তাহলে নিশ্চয় এটাকে আমরা সমান লিখতে পারবো R বাই P এটা সমান হচ্ছে S বাই কত, কিউ। পিটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে এখানে দেখো R বাই S এটা সমান কত, P বাই কিউ, বা P বাই কিউ এটা সমান কত, R বাই S। এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের যে নীতি, সেই নীতিটা সেটা আমরা কোথা থেকে প্রমাণ করলাম, কারশফের সূত্র থেকে। এই বছরের জন্য এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতিটা প্রতিষ্ঠা করো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এইভাবে তোমাকে লিখে লিখে প্রমাণটা করতে হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, একটা প্রবলেম দিয়েছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম। তাহলে এবার আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমটা ক্যালকুলেশন করব। দেখো কি বলেছে, মিটার ব্রিজ পরীক্ষায় বাম প্রান্ত হতে 60 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। 5 ওহম মানের অপর একটি রোধ এস এর সাথে শ্রেণীতে যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু 50 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। আর ও এস এর মান নির্ণয় করো। দেখো মিটার ব্রিজ মোটামুটি এরকম একটা তার থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স বক্স থাকে, আর এখানে একটা আননোন তোমার কি করা থাকে, রেজিস্ট্যান্স লাগানো থাকে। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস, আর এখানে তোমার এই জায়গাটায় গ্যালভানোমিটার, আর তার সঙ্গে সঙ্গে কি হয়, একটা জকি থাকে। আর এখানে তোমার কি হয়, একটা ওখানে যেটা যেমন আছে ধরো পি আর আর এর জাংশন যে পয়েন্ট এখান থেকে, আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আর, এই দিকটাকে বলা হয় পি, আর এই দিকটাকে হচ্ছে কিউ। তাহলে দেখো ব্যাটারিটা কোথায় আছে, পি আর আর এর জাংশন পয়েন্ট। তাহলে এখানে এরকমভাবে কী হবে, একটা ব্যাটারি লাগানো থাকবে। এটা হচ্ছে ছবি। এবার কোশ্চেনে বলেছে এই পি যে প্রান্ত, মানে এখান থেকে যে দূরত্বে নিষ্পন্দ পাওয়া গিয়েছে এল, সেটার ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 60 সেন্টিমিটার। আমরা মিটার ব্রিজের ক্ষেত্রে দেখো ফর্মুলা জানি, এস সমান আর ইন্টু এখানে 100 মাইনাস এল, এটার ফর্মুলা হয় আর ইন্টু 100 মাইনাস এল বাই কত, এল। তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা দেখো বলেছে যে কত সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গিয়েছে, 60 সেন্টিমিটার। তাহলে দেখো এস এটা সমান আর ইন্টু 100 মাইনাস 60 বাই নিচে কত, 60। তাহলে এখানে এস সমান কত আসবে, আর উপরে দেখো 40 বাই কত, 60। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো এস সমান আর ইন্টু, এটা যদি 20 দিয়ে কাটা হয় এটা 2 আর এটা 3। তাহলে এটা একটা সমীকরণ আমরা পেলাম। আচ্ছা, তারপরে কি বলেছে, 5 ওহম মানের অপর একটি রোধ এস এর সাথে শ্রেণীতে যুক্ত করলে নিষ্পন্দ বিন্দু 50 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। তাহলে পরের যে কেসটা, সেই কেসটাতে কি বলেছে, একটা 5 ওহম মানের রোধ এস এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে পরে তুল্য রোধ যেটা এস আর 5 যেহেতু কিসে আছে, শ্রেণীতে, তাহলে তুল্য রোধ হয়ে গেল এস এর জায়গায় এস প্লাস 5। এটার সমান দেখো ফর্মুলা কি, আর ইন্টু 100 মাইনাস এল। এবার এল এর যে ভ্যালু সেটা কত বলে দিয়েছে, 50। তাহলে এটা আসবে। তাহলে এখান থেকে দেখো এস প্লাস 5 এটার সমান আর ইন্টু এটা দেখো 50 বাই 50 মানে 1 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো এস এর ভ্যালু আমরা পেয়েছি, এই এস এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এখানে দুটো ইকুয়েশন পাওয়া গেল। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, আর আর এস। তাহলে আমরা এখানে যে এস এর ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো আর ইন্টু 2/3, ঠিক আছে, প্লাস এখানে দেখো কত আছে 5, এটার সমান কত আর। এটা হলো,
এবার এটাকে আমরা ওই দিকে নিয়ে যাই, তাহলে বাম দিকে দেখো 5টা পড়ে থাকলো, এটা r মাইনাস r ইন্টু 2/3। তাহলে এখান থেকে তুমি 8টা কমন নিয়ে নাও, দিয়ে 3টা লসাগু করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 মাইনাস 2, 5 সমান এইটা, তাহলে এখানে দেখো 5 এটা সমান আসছে r ইন্টু এটা মানে 1/3। তাহলে এখান থেকে r সমান দেখো 3 5 কত 15। তাহলে r এর যে ভ্যালুটা আসছে সেটা কত 15 ওহম। আর r এর ভ্যালু যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, দেখো এখানে একটা সমীকরণ পেয়েছি s প্লাস 5 সমান কত r। এই সমীকরণে তুমি যদি বসাও তাহলে দেখো এখানে থেকে চলে আসবে, এখানে s প্লাস 5 এটা সমান r। তাহলে s সমান দেখো কত আসবে, r এর ভ্যালু 15 মাইনাস 5, তাহলে s সমান কত 10 ওহম। তাহলে r এর ভ্যালু কত আসছে 15 ওহম, আর s এর যে ভ্যালু সেই ভ্যালুটা আসছে 10 ওহম, তাই তো। r এবং s এই দুটোই আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে, বোঝা গেল। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো ওই যে এর আগের যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে কত নম্বরের কোশ্চেন, এটা হচ্ছে 17 নম্বর কোশ্চেন, আর এটা হচ্ছে 17 যে অথবা তার কোশ্চেনটা কি আছে, মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ ও সচলতার সংজ্ঞা দাও, ঠিক আছে। ড্রিফট ভেলোসিটি আর সচলতা একে ইংলিশে বলে কি মোবিলিটি। আচ্ছা, অনুপ্রবাহ বেগ কাকে বলে দেখো তার সংজ্ঞা, এটা ধাতব তারে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগ নিয়ে গতিশীল হয় তাকে বিচলন বেগ বলে। আর বিচলন বেগের রাশিমালা হচ্ছে এটা ভিডি, এটা সমান I/NEA। তারপরে কি বলেছে সচলতা, সচলতা হচ্ছে ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে তাকে সচলতা বলে। দেখো সচলতা বা মোবিলিটি এটা মিউ দ্বারা প্রকাশ করা হয়, তার ইকুয়েশন এটা ভিডি সমান মিউ ইন্টু ই। এবার দেখো এই সমীকরণে ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে তখন ভিডি সমান কী হয়ে যাবে, মিউ হয়ে যাবে। ওই জন্যেই ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে সেটাকে বলা হচ্ছে কি সচলতা, বোঝা গেল। এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখব। দেখো এরপরে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা এবার আমরা সলিউশন করব। দেখো কি বলেছে, একটি তামার তারের রোধ 10 ওহম ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তারের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করলে মুক্ত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ নির্ণয় করো। দেখো আমরা জানি অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি ভিডি, এটার ফর্মুলা কি হয় I/NEA, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমাদের কি কি লাগবে, আই লাগবে, এ লাগবে আর এন লাগবে। ই এর ভ্যালু আমরা সবাই জানি, ই এর ভ্যালু তোমার হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আই যেটা সে আইটা আমরা কি ক্যালকুলেশন করব। দেখো এখানে আরও দেওয়া আছে বিভব দেওয়া আছে, বিভবের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা 10 ভোল্ট, আর রোধ যেটা দেওয়া আছে আর সেটা সমান হচ্ছে 10 ওহম। তাহলে এখান থেকে দেখো আই সমান আমরা ক্যালকুলেট করতে পারবো V/R, তার মানে 10/10 সমান 1 অ্যাম্পিয়ার। আয়ের ভ্যালু পেয়ে গেলাম আমরা। আর কি লাগবে, এ লাগবে, ক্ষেত্রফল বা এরিয়া। দেখো এরিয়া এ এটা সমান কোশ্চেনে কত বলে দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার তার স্কোয়ার এটা হবে 1 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। কেন হচ্ছে, কারণ মিলিমিটারকে যদি আমরা মিটারে করি 10⁻³ দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। এখানে মিলিমিটার স্কোয়ার আছে, তার মানে দুটো 10⁻³ দিয়ে কি গুণ করতে হবে, তাহলে এটা হবে। তাহলে এটা দেখো আমরা কার ভ্যালু পেলাম, এরিয়ার ভ্যালু পেলাম। আচ্ছা এনের যে ভ্যালু সেই এনের ভ্যালুটা এখানে বলা নেই,
তোমাদের টেস্ট পেপারের যে অ্যান্সার সেখানে দেখবে দেওয়া আছে n সমান সম্ভবত 9 ইন্টু 10⁻28 এরকম একটা ভ্যালু দেওয়া আছে। দেখবে কোশ্চেনের যে অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সারের ওখানে লেখা আছে টেক n সমান এইটা, ঠিক আছে। n এর ভ্যালু অ্যাকচুয়ালি কোশ্চেনে দেওয়া থাকবে, এখানে মিস্টেক হয়ে গেছে n এর ভ্যালুটা দিতে, ঠিক আছে। ফাইনাল যখন পরীক্ষায় যদি থাকে তাহলে n এর ভ্যালুটা অবশ্যই দেওয়া থাকবে। এবার এখানে আমরা ভিডি যে ভ্যালু সেটা ক্যালকুলেট করব। তাহলে আয়ের জায়গায় দেখো কত পেলাম 1, আর n এর জায়গায় তুমি বসাও 9 ইন্টু 10⁻28, মানে আমার 10⁻⁴ সংখ্যাটা মনে আছে, তোমার অ্যান্সার শিটে তোমরা ওখানে পেয়ে যাবে, সেই ভ্যালুটা n এর জায়গায় বসাবে। আর এর যে ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19, আর এর জায়গায় হবে 10⁻⁻6। তাহলে এই যে ভ্যালু এটা তুমি যদি ক্যালকুলেটারে বসাও তাহলে ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ চলে আসবে, এবং এখানে বিচলন বেগের যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই টোটাল ভ্যালুটা তোমরা কি করবে ক্যালকুলেটারে বসাবে। আশা করছি তোমাদের সবার কাছে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারে ঠিকঠাক বসালেই অ্যান্সার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, সি কি বলেছে, কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয়ের জন্য পোটেনশিওমিটার ব্যবহার করা হয়, ভোল্টমিটার ব্যবহার করা হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো এমনি আমরা জানি যে ভোল্টমিটারের সাহায্যে যদি কোনো কোষের তড়িৎচালক বল মেজার করা হয় তাহলে ভি এটা সমান কি হয়, ভি সমান হয় ই মাইনাস আইআর। অর্থাৎ ভোল্টমিটারের সাহায্যে যদি আমরা কোনো কোষের তড়িৎচালক বল মেজার করি তাহলে সেখানে তড়িৎচালক বলটা বা কোষের যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা তড়িৎচালক বল অপেক্ষা কিছুটা কম হয়। কতটা কম হয়? আর পরিমাণে, যেটাকে বলা হয় কি নষ্ট ভোল্ট। তাহলে এতটা পরিমাণে ভোল্টেজ নষ্ট হয়, ওই জন্যে যদি আমরা ভোল্টমিটারের সাহায্যে কোনো কোষের তড়িৎচালক বল মেজার করি তাহলে কিন্তু সেখানে সঠিক মানটা পাওয়া যাবে না। কিন্তু যদি আমরা পোটেনশিওমিটার ইউজ করি, সেই পোটেনশিওমিটারে আমরা জানি যে একটা জায়গায় বা জকির একটা নির্দিষ্ট অবস্থানে তোমার যেটা গ্যালভানোমিটার তার যে প্রবাহ সেই প্রবাহটা শূন্য হয়। এবার গ্যালভানোমিটারের প্রবাহ যদি শূন্য হয় তাহলে তখন দেখো ই আর ভি তখন কী হবে, সমান হবে। তাহলে এটা কতটুকু লিখতে হবে সেটা একবার ভালো করে দেখে নাও। যে ধরা যাক একটি কোষের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, কোষটির কোনো বদ্ধ বর্তনীতে আই প্রবাহ পাঠালে কোষটির প্রান্তীয় বিভব প্রভেদ যেটা হবে, সে প্রান্তীয় বিভব প্রভেদ এটা হচ্ছে ভোল্টমিটারের এইটা, যেটা একটু আগে আমি লিখলাম। একটি ভোল্টমিটারকে কোষটির দুই প্রান্তে যোগ করলে প্রান্তীয় বিভব প্রভেদ ভি এর পাঠ পাওয়া যায়, যা অবশ্যই কোষটির তড়িৎচালক বল ই এর থেকে কম, ঠিক আছে। অন্যদিকে পোটেনশিওমিটার ব্যবস্থায় বর্তনীকে এমনভাবে সাজানো হয় যাতে কোষটির মধ্য দিয়ে কোনো প্রবাহই যায় না। অর্থাৎ আয়ের ভ্যালু যদি শূন্য হয় তাহলে তখন দেখো ভি সমান কী হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে পোটেনশিওমিটারে ওর যে বর্তনী, সেই বর্তনীর মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না, তাহলে প্রবাহ যেহেতু যাচ্ছে না তাহলে ওখানে আমরা ওই পোটেনশিওমিটারের সাহায্যে কোষের যে তড়িৎচালক বলটা পাবো সেটা কি হবে 100% সঠিক, মানে ত্রুটিহীনভাবে কিন্তু আমরা মাপতে পারবো। এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, এই কোশ্চেনটা প্রায় বছরে কিন্তু আসে। আচ্ছা, এবার আমরা 18 নম্বরের কোশ্চেনে চলে যাব। দেখো কি বলেছে, এলসিআর বর্তনীতে এল সমান 5 হেনরি, সি সমান 80 মাইক্রোকুলম, আর সমান কত 40 ওহম। বর্তনীতে 240 ভোল্ট পরিবর্তী উৎস যুক্ত। এবার কি বলেছে, শ্রেণী অনুনাদের সময় উৎসের কম্পাঙ্ক কত হবে, তারপরে অনুনাদি কম্পাঙ্কে বর্তনীর প্রবাহ কত হবে, অনুনাদি কম্পাঙ্কে ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে, এই এতগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, 3টে। আচ্ছা, প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। কি কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে এল মানে সাবেশাঙ্ক 5 হেনরি, আর দেওয়া আছে ক্যাপাসিট্যান্স সি ধারকত্ব 80 মাইক্রোফ্যারাড,
তাহলে এইটা হচ্ছে 80 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। তার মানে এটাকে আমরা লিখতে পারবো 8 ইন্টু 10⁻⁻5 ফ্যারাড। আর কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে আর। আর সমান কত? 40 ওহম। আর ওখানে বর্তনীতে এত পরিবর্তী উৎস যুক্ত, মানে ওখানে যে সোর্স ভোল্টেজ এখানে যে ভ্যালুটা দেওয়া থাকে, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে ভিআরএমএস ভ্যালু। তাহলে এটা হচ্ছে 240 ভোল্ট। আচ্ছা, প্রথমে যে ক্যালকুলেশনটা করতে বলেছে শ্রেণী অনুনাদের সময় উৎসের কম্পাঙ্ক। তাহলে 1 নাম্বার দেখো, আমরা জানি শ্রেণী অনুনাদের সময় উৎসের কম্পাঙ্ক n, এটা সমান হয় 1/2 পাই ইন্টু 1/√of কত? LC। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে n সমান 1/2 পাই ইন্টু 1/√এর মধ্যে দেখো LC, L এর ভ্যালু কত? 5। আর এখানে C এর যে ভ্যালু দেওয়া আছে দেখো, এইটা 8 ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেটারে বসালে হয়ে যাবে। আর একটু দেখো যদি ক্যালকুলেশন করা যায়, 1/2 পাই ইন্টু 1 এটা দেখো 5 আসতে কত হয়? 40 হয়। তাহলে এটাকে আমরা লিখছি, আচ্ছা এটা 10⁻⁻5 ছিল, 10⁻⁻5। তাহলে 40 ইন্টু 10⁻⁻6, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো 4 ইন্টু 10⁻⁴। এটা লেখা যাবে। এবার এখানে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো n সমান 1/2 পাই। তাহলে এইটা 4টা এদিকে বেরিয়ে আসলো, তাহলে 1/2। আর এটা দেখো √of উপরে 10⁴ হয়ে যাবে। আর 10⁴ কে যদি আমরা রুটের মধ্যে রুটের ওখান থেকে বাইরে নিয়ে আসি, তাহলে 100 হয়ে যাবে, বা 10 স্কোয়ার। তাহলে উপরে 10 স্কোয়ার মানে 100, আর নিচে দেখো কত হয়ে গেল? 4 পাই। তার মানে আলটিমেট এটা দেখো কত আসবে? 25 বাই কত? পাইয়ের ভ্যালু 3.14। মানে এটা দেখবে 7.96 না মনে কত আসবে, সম্ভবত 7.96। আর কম্পাঙ্ক যেটা, সেই কম্পাঙ্কের একক কত হয়? হার্জ হয়। তাহলে এখান থেকে দেখো আমরা কম্পাঙ্ক যেটা সেটা কিন্তু পেয়ে গেলাম। 2 নম্বরে যেটা ক্যালকুলেশন করতে বলেছে দেখো কি বলেছে? অনুনাদি কম্পাঙ্কে বর্তনীর প্রবাহ কত হবে। দেখো অনুনাদি কম্পাঙ্কে বর্তনীর যে প্রবাহ, এখানে দেখো ভি এর যে ভ্যালুটা দেওয়া আছে ভিআরএমএস, তাহলে এখানে প্রবাহ যেটা, সেই প্রবাহটা আইআরএমএস আসবে। তাহলে আইআরএমএস এটা সমান হবে ভিআরএমএস বাই কত? আর। কারণ আমরা জানি অনুনাদের সময় বর্তনীর যে সার্বিক রোধ, আচ্ছা সার্বিক রোধের যে ভ্যালু দেখো, এটা হয় টোটাল ইম্পিডেন্স √of r² প্লাস ω/L মাইনাস 1/ω/c তার স্কোয়ার। এটা হচ্ছে সার্বিক রোধ। এবার অনুনাদের সময় ω/L আর 1/ω/c দুটোকে সমান হয়। তাহলে সমান করে দিলে দেখো এটা আসবে, অ্যাকচুয়ালি আইআরএমএস মানে হয় ভিআরএমএস বাই কত? জেড। এবার যদি অনুনাদ হয় তাহলে ω/L আর 1/ω/cটাকে সমান, তাহলে তখন দেখো জেড যেটা সেটা আর এর সঙ্গে কী হবে? সমান হবে। তাহলে এখানে আইআরএমএস এটা সমান হবে ভিআরএমএস বাই কত? আর। ভিআরএমএস এর ভ্যালু দেখো 240, আর আর এর ভ্যালু দেওয়া আছে দেখো কত? এখানে আমরা পেয়েছি 40। তাহলে এটা কেটে গেল। তাহলে এটা দেখো আইআরএমএস এটা 24/4 মানে 6 অ্যাম্পিয়ার। এটা হবে অনুনাদের সময় বর্তনীর প্রবাহ মাত্রা। আর একটা কোশ্চেন বলেছে অনুনাদি কম্পাঙ্কে ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে। তাহলে অনুনাদের সময় ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে এখানে দেখো 3 নম্বর যেটা ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ, সেটাকে যদি আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, তাহলে ভিসি সমান আসবে প্রবাহ মাত্রা বর্তনীর যেটা, সেটা দেখো আইআরএমএস ইন্টু কি ওই তোমার ধারকের যে প্রতিঘাত বা ধারকের যে রোধ, সেটা দেখো আমরা জানি কত হয়? 1/ω/c হয়। তাহলে এবার এই ফর্মুলাটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো ভিসি
ভিসি সমান আইআরএমএস, তার ভ্যালু দেখো আমরা পেয়েছি 6, আর ওমেগার ভ্যালু দেখো হয় আমরা জানি 2πn, আর এন এর ভ্যালু দেখো অলরেডি আমরা এখানে পেয়ে গেছি 7.96। এটার ভ্যালু হচ্ছে 7.96 ইন্টু আবার কি আছে সি আছে, সি এর ভ্যালু যেটা আছে দেখো ছিল 8 ইন্টু 10⁻⁵। তাহলে এই ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও তাহলে এখানে ধারকের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এলসিআর বর্তনীর প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান যেগুলো প্রবলেম করতে কাজে লাগবে খুব ভালো করে মনে রাখবে। আর কারোর যদি এসি কারেন্ট যেটা বা অল্টারনেটিং কারেন্ট সেই চ্যাপ্টারের কোনো ডাউট থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে অল্টারনেটিং কারেন্টের যে প্রত্যেকটা কনসেপ্ট সেই কনসেপ্টের ভিডিও আপলোড করা আছে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে। কি বলা আছে? তড়িৎবাহী সলিনয়েডে সঞ্চিত শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। তাহলে সলিনয়েডের শক্তি ঘনত্ব তাহলে এইভাবে লিখবে, আমরা জানি কোনো কুণ্ডলীর শক্তি ঘনত্ব বা কুণ্ডলীর শক্তি ইউ এটা সমান হয় ½ Li²। তাহলে যে কোনো একটা কুণ্ডলীর যে শক্তি মানে ওর যে চৌম্বক ক্ষেত্র তার যে মধ্যে বা চৌম্বক ক্ষেত্রের যে মধ্যে শক্তিটা সঞ্চিত থাকবে সেই সঞ্চিত শক্তির রাশিমালা হচ্ছে ½ Li²। তাহলে দেখো এখানে সলিনয়েডের ক্ষেত্রে এই এল যেটা সেটা হচ্ছে μ0n²a/কত এল, এটা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা। আর সলিনয়েডের ক্ষেত্রে দেখো আমরা জানি তার চৌম্বক ক্ষেত্র বি সমান μ0 × n/l ইন্টু কত হয় আই হয়। তাহলে এখান থেকে দেখো আই সমান কি আসবে বি ইন্টু এল বাই কত μ0 × n, এটা আসবে। এবার এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। অতএব সঞ্চিত শক্তি ইউ যেটা ½ এলের জায়গায় দেখো কত আছে এইটা μ0n²a/ কত এল ইন্টু কি আছে আই² দেখো আই এর ভ্যালু BL/μ0n, তাহলে এটা স্কোয়ার করে দিলে কি আসবে B² L² আর নিচে দেখো μ0² × n², এটা আসবে। তাহলে এখানে দেখো n² কেটে যাচ্ছে, তাহলে ইউ সমান আসছে 1/2 আর উপরে পড়ে থাকছে দেখো B² থাকছে, উপরে একটা এল থাকছে আর নিচে μ0 একটা থাকবে আর এখানে দেখো এল ইন্টু কত এ, তাহলে 1/2 B² μ0 ইন্টু কত এল, এটা হচ্ছে সলিনয়েডের মধ্যে সঞ্চিত শক্তি। এবার দেখো অতএব শক্তি ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে শক্তি ঘনত্ব স্মল ইউ এটা সমান হচ্ছে ক্যাপিটাল ইউ বাই কি তার আয়তন। দেখো সলিনয়েডের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত এ আর তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে কত এল। তাহলে ক্ষেত্রফল তাকে যদি দৈর্ঘ্য দিয়ে আমরা গুণ করি তাহলে কি পাবো ভলিউম বা আয়তন পাবো। তাহলে এইটা তাহলে আলটিমেট দেখো এটা সমান আসবে 1/2 মানে এ ইন্টু এল দিয়ে তুমি যদি কি করো ভাগ করো তাহলে এটা কেটে গেল 1/2, এটা দেখো আসবে B² কত μ0। তাহলে এটাই হচ্ছে সলিনয়েডের মধ্যে সঞ্চিত শক্তি ঘনত্বের রাশিমালা। আর সলিনয়েডের যে সাবেশাঙ্ক এর যে রাশিমালা এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। কোশ্চেন এরকম থাকবে সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা নির্ণয় করো। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন সেটা দেখো এবার।
কি বলেছে, বিশুদ্ধ আবেশকের দুই প্রান্তে পরিবর্তী উৎস যুক্ত, দেখাও যে প্রবাহ মাত্রা সাপেক্ষে ভোল্টেজ π/2 দশাকোণে এগিয়ে থাকে। দেখো, একটাকে বিশুদ্ধ আবেশকের দুই প্রান্তে পরিবর্তী উৎস যুক্ত, মানে বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনী। তাহলে দেখো, বিশুদ্ধ আবেশকযুক্ত এসি বর্তনী যদি তুমি দেখো, তাহলে এরকম, এটা একটা আবেশক আর এখানে একটা কি আছে, এসি সোর্স আছে। এর যে তড়িৎচালক বল সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি। আচ্ছা, এর তড়িৎচালক বলটা ভি যেটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি V0 ইন্টু সাইন ওমেগা টি, হলো। আর এর যে সাবেশাঙ্ক, সেই সাবেশাঙ্ক কত, এল। তাহলে দেখো, এর মধ্যে দিয়ে একটা প্রবাহ মাত্রা যাবে, সেই প্রবাহ মাত্রাটাকে আমরা ধরে নিচ্ছি আই। এবার আমরা দেখো জানি যে সাবেশাঙ্কর মধ্য দিয়ে বা কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি অল্টারনেটিং কারেন্ট যায়, তাহলে সেই কারেন্টটা যেহেতু সময়ের সাপেক্ষে অভিমুখটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে একটা তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটবে। আর এই তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ঘটলে বিপরীতমুখী একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়, যেটা হচ্ছে এল ইন্টু DI কত, ডিটি। তাহলে দেখো, এই তড়িৎচালক বল যেটা, সেটা এই দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে, এ কিন্তু বিপরীতমুখী কী করবে, একটা বাধা দেবে। তাহলে দেখো, এখানে যদি আমরা বর্তনীর লব্ধি তড়িৎচালক বল দেখি, লব্ধি তড়িৎ চালক বল, এটা কত হবে, এটা দেখো হবে ই তো না, ভি ধরেছি আমরা, তাহলে এটা ভি মাইনাস এল ইন্টু DI/dt, এটা হবে। এবার ওহমের সূত্রানুসারে যে কোনো একটা বর্তনীর লব্ধি তড়িৎচালক বল সমান কি হয়, ওর প্রবাহ মাত্রা ইন্টু রোধ। তাহলে এখানে দেখো, ওহমের সূত্রানুসারে এই ভি মাইনাস এল ইন্টু DI/dt লব্ধি তড়িৎচালক বল হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এই বর্তনীতে কি কোনো রোধ আছে, রোধ নেই, তাহলে ওটা জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো, ভি এটা সমান এল ইন্টু DI কত, ডিটি, এটা আসবে। এবার এখানে ভি এর যদি ভ্যালুটা আমরা বসিয়ে দিই, তাহলে দেখো এখানে V0 ইন্টু সাইন ওমেগা টি, আর এলটাকে নিচে নামিয়ে দিচ্ছি, হলো। তাহলে এটা সমান দেখো কত আসবে, DI কত, ডিটি। আচ্ছা, আর একটা কাজ করি আমরা, DI সমান ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে লিখছি, তাহলে এখানে দেখো DI এটা সমান V0/L ইন্টু সাইন ওমেগা টি ইন্টু ডিটি, এটা হয়ে যাবে। কোনাকুনি গুণ করলাম জাস্ট। এবার একটা কাজ করো, দুই দিকে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে আই, আর ডান দিকে আসবে দেখো V0 কত, এল ইন্টু এটা কি আসবে, আচ্ছা এখানে সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস হয়, তাহলে মাইনাস কস ওমেগা টি বাই নিচে কী হবে, একটা ওমেগা, এটা। আচ্ছা, এইবার এখানে দেখো আই সমান কি আসে, মাইনাস V0/ওমেগা এল ইন্টু কস ওমেগা টি, এটা হবে। তাহলে এইবার এই সমীকরণটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো, আই সমান এই I0 ইন্টু এটাকে লিখে দিচ্ছে সাইন ওমেগা টি মাইনাস π/2, এটা আসবে। আই সমান I0 সাইন ওমেগা টি মাইনাস π/2 লিখে দিলাম। আচ্ছা, তাহলে এইবার আচ্ছা, এখানে ওমেগা টি তো π/2, তাহলে এটা দেখো কোন ঘরে পড়ছে, এরকম, এটা অল, এটা সাইন, এটা ট্যান, আর এটা কস, তাই তো। তাহলে এখানে দশা পার্থক্য যেটা, সেটা আমরা ক্যালকুলেশন করব, ঠিকই আছে, তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে, তাই না। আচ্ছা, এইবার এখানে কি বলেছে, দেখাও যে প্রবাহ মাত্রা সাপেক্ষে ভোল্টেজ π/2 দশাকোণে এগিয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ভোল্টেজের যে দশা সেটা কত, ওমেগা টি, আর প্রবাহ মাত্রার যে দশা সেটা কি, ওমেগা টি মাইনাস π/2।
যেখানে ব্র্যাকেটে এটা লিখে রাখবে I0, সে I0 মানে V0/ω/L, সেটাকে আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রবাহ মাত্রাটা ভোল্টেজের তুলনায় কি হচ্ছে, আচ্ছা এখানে দেখাও যে প্রবাহ মাত্রা সাপেক্ষে, এখানে দেখো ভালো করে, এটা -π/2 আছে, তার মানে প্রবাহ মাত্রাটা ভোল্টেজের তুলনায় π/2 পরিমাণের যে দশাকোণ সেটাতে পিছিয়ে থাকছে। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি যে বিভব প্রভেদ যেটা, সেটা দশার দিক থেকে আয়ের তুলনায় π/2 পরিমাণে কি এগিয়ে আছে, তাই না? তাহলে প্রবাহ মাত্রা সাপেক্ষে ভোল্টেজ π/2 দশাকোণে কি হচ্ছে, এগিয়ে থাকছে। বুঝতে পেরেছো? তাহলে এটা প্রমাণ হয়ে গেল, কারণ এটার দশা ω_t, এটার দশা কি ω_t -π/2। তাহলে দশার দিক থেকে ভোল্টেজ π/2 এতটা পরিমাণে কি আছে, এগিয়ে আছে। হলো? তারপরে যে একটা কোশ্চেন আছে দেখো বিতে যে কোশ্চেনটা বলে দিয়েছে, এটা হলো এ। কি বলেছে, একটি জেট প্লেন, আচ্ছা এটা মুছে দিই, হ্যাঁ, এটা যে বি বলেছে, একটি জেট প্লেন 1800 কিমি/আওয়ার বেগে পশ্চিম দিকে ভূ সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। ওই স্থানের বিনতিকোণ 30 ডিগ্রি এবং ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্য 5 × 10⁻⁴ টেসলা। বিমানের ডানার দৈর্ঘ্য 25 মিটার হলে ডানার দুই প্রান্তে সৃষ্ট বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি, দেখো দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা সৃষ্টি হচ্ছে বা তড়িৎচালক বল, সেটা যদি ই হয় তাহলে ই সমান আমরা জানি VBL sin θ। ডান দিকে ভিটা কি ভেলোসিটি, সেটা দেখো বলা আছে এখানে, ভি সমান কত, 1800 কিমি/আওয়ার। তাহলে 1800 কিলোমিটারটাকে মিটারে করো, 1000 দিয়ে গুণ, আর ঘন্টাটাকে কি করব, সেকেন্ড, মানে 3600, অত কি হয়ে গেল, মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, এটা 18কে 36 দিয়ে কাটলে 2, তাহলে 1000 আর 2 একে কাটলে কত, 500। তাহলে ভি এর ভ্যালু দেখো কত আসছে, 500 মিটার/সেকেন্ড। আর বিটা কি, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, সেটা দেখো কোশ্চেনে বলা আছে, বি সমান হচ্ছে 5 × 10⁻⁴ টেসলা। হলো? আর কি দেওয়া আছে, এল মানে ডানার যে দৈর্ঘ্য, এল সমান দেওয়া আছে 25 মিটার, আর থিটার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু চলে আসবে অ্যান্সার। দেখো ভি এর জায়গায় কত আসলো, 500, বি এর জায়গায় আছে 5 × 10⁻⁴, এল এর জায়গায় কত, 25, আর সাইন থিটার ভ্যালু যেটা হয় সেটা কত, হাফ। আচ্ছা এইবার এখানে দেখো, এটা 5 আর 5, এটা কত, 25, আর এখানে একটা 25 আছে, আর এটা দেখো 100 10⁻², এটার সঙ্গে যদি তুমি গুণ করো 10⁻² হয়ে গেল, আর নিচে আবার একটা কত, 2 আছে। দেখো 25 25 কত হয়, 625। তাহলে 625, আর নিচে দেখো 2, আর এখানে এটা কত হয়ে যাবে, 100। 625 তাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা 312.5 এটা আসবে, আর নিচে দেখো কত, 100, তাহলে এটা আসবে 3.125, আর এত কী হবে, ভোল্ট। তাহলে এটা হচ্ছে এটার উত্তর। বোঝা গেল? আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে, কি বলেছে, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক 1 হেনরি বলতে কি বোঝো? তাহলে দেখো এটা আমি অলরেডি লিখে রেখেছি, কোনো সলিনয়েডের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যদি ওর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ 1 ওয়েবার হয়, তাহলে ওই সলিনয়েডের সাবেশাঙ্ক বা ওর সাবেশাঙ্ককে বলা হয় 1 হেনরি। বা এইভাবে লিখতে পারো, কোনো সলিনয়েডের সাবেশাঙ্ক 1 হেনরি বলতে বোঝায় যে ওই সলিনয়েডের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে ওর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স
বা চুম্বক প্রবাহ যদি 1 ওয়েবার হয়। হলো? এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা চলে যাব। কি বলেছে? লেখচিত্রের সাহায্যে মাইক্রোস্কোপের কার্যপ্রণালী লেখো। মাইক্রোস্কোপ, তাহলে দেখো মাইক্রোস্কোপ তোমার এরকম টাইপের হয়। এখানে একটা, এটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলা হয়, বা এইটাই হচ্ছে মেন মাইক্রোস্কোপ। তাহলে এখানে দেখো একটা লেন্স আছে, এটাকে তোমার বলা হয় অভিলক্ষ্য। এই যে লেন্স, এই লেন্সটাকে বলা হয় কি? অভিলক্ষ্য। অভিলক্ষ্য। আর এই দিকে যেটা থাকে সেটাকে বলা হয় অভিনেত্র। ঠিক আছে? এবার এখানে দেখো একটা বস্তু আছে, এই বস্তুটা মোটামুটি দেখো ছোট, তাহলে তাকে একটা নির্দিষ্ট জায়গাতে রাখলাম, দিয়ে এই যে অভিলক্ষ্য, সেই অভিলক্ষ্য দ্বারা এর এখানে দেখো একটা কি হলো? প্রতিবিম্ব তৈরি হলো। এবার এই লেন্সটাকে এমনভাবে রাখা হয়, মানে এই যে লেন্সটা, সেই লেন্সটা আমরা মানে আগিয়ে নিয়ে যেতে পারি এই দিকে, মানে তার যে সরণ, সেই সরণটা ঘটানো সম্ভব। মানে ইচ্ছে মতো আমরা যে কোনো জায়গায় কি রাখতে পারি। তাহলে এইবার এই লেন্সটাকে এমনভাবে আমরা রাখবো যাতে এই প্রতিবিম্বটা এই লেন্সের মেরু বা আলোক কেন্দ্র আর ফোকাসের কি মিডিলে হয়। কারণ দেখো আমরা জানি একটা উত্তর লেন্সের ক্ষেত্রে কোনো একটা বস্তু যদি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকে, তাহলে তার বিবর্ধিত অসৎ বিম্ব কি তৈরি হয়। তাহলে এটা যদি ফোকাসের এখানে থাকে, তাহলে এটা কিন্তু এর দেখো একটা বিবর্ধিত একটা বড় অসৎ বিম্ব কিন্তু তৈরি করবে। তাহলে এখানে দেখো বস্তু যেটা ছিল সেটা কোনটা? পি। আর ফাইনাল যে প্রতিবিম্বটা এখানে তৈরি হলো সেটা দেখো স্মল পি কিউ। এই যে প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা দেখো বস্তুর তুলনায় কি অনেকটাই বড়। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই বস্তুটা ছোট, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো কিছুটা বড়, আর তারপরে এই যে প্রতিবিম্বটা তৈরি করছে সেটা কি আরও বড়। তাহলে এখানে দেখো এই যে অভিলক্ষ্য, সে কিন্তু কি করবে? একটা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন দেবে। এ যে বিবর্ধনটা সৃষ্টি করছে সেটা m0, আর এ যে বিবর্ধনটা সৃষ্টি করবে সেটাকে তুমি ধরে নাও কত? me। তাহলে এখানে দেখো মোট বিবর্ধন যদি আমরা m ধরে নিই, তাহলে m সমান দেখো অ্যাকচুয়ালি আসবে m0 ইন্টু কত? me। ঠিক আছে? তাহলে এইবার এই দুটো বিবর্ধন ক্যালকুলেশন করে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা এর টোটাল যে বিবর্ধন সেটা আমরা পেয়ে যাব। তাহলে এর ক্যালকুলেশন যেটা, সেটা এখানে দেখো করে দিয়েছে। প্রথমে যেটা আছে, প্রথম যেটা কি বলা হচ্ছে? অভিলক্ষ্য। তাহলে অভিলক্ষ্যের ক্ষেত্রে m0 এটা সমান কত? v/u হবে। ঠিক আছে? আর অভিনেত্র যেটা, সে অভিনেত্র যেটা তোমার বিবর্ধন সৃষ্টি করবে তার রাশিমালা এটা আমরা জানি বলে লিখলে হবে me সমান 1 প্লাস ডি বাই কত? fe। এবার প্রথম যে ক্যালকুলেশন এখানে দেখো m সমান, তাহলে আলটিমেটলি এটা আমরা পাচ্ছি m সমান v/u ইন্টু 1 প্লাস ডি বাই কত? fe। এবার এখানে একটা কথা লেখা আছে দেখো, এখন অভিলক্ষের ক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্র প্রায় অভিলক্ষ্য যেটা প্রথমে কি 1/v মাইনাস 1/u এটা সমান 1 কত? f। এবার এখানে দেখো বস্তু দূরত্ব যেহেতু মাইনাস, ওই জন্য মাইনাস বসানো হয়েছে। তাহলে এখান থেকে দেখো v/u এটা সমান কত পাওয়া গিয়েছে? v/f0 মাইনাস কত? 1। তাহলে আলটিমেট দেখো এখানে যেটা সেটা আসবে v/f0 মাইনাস 1 ইন্টু এখানে দেখো 1 প্লাস ডি বাই কত? fe। এটুকু লিখলে মোটামুটি হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওর সঙ্গে দেখো যে কোশ্চেনটা আছে কি বলেছে? একটি মাইক্রোস্কোপের অভিলক্ষ্য ও অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে এইটা। তাহলে দেখো বিতে যে কোশ্চেনটা দেওয়া আছে, অভিলক্ষ্য তার যে ফোকাস দৈর্ঘ্য এটাকে f0 দ্বারা কি করা হচ্ছে? প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা সমান দেখো বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার। একটা জিনিস মনে রাখবে, মাইক্রোস্কোপে অভিনেত্রর ফোকাস দৈর্ঘ্য সবসময় অভিলক্ষ্য থেকে কী হবে? বড় হবে। আচ্ছা, fe যেটা, fe সমান দেখো বলে দিয়েছে 2 সেন্টিমিটার। আর তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে যদি আমরা d ধরে নিই, তাহলে সেটা দেখো 6.5 সেন্টিমিটার এটা বলা আছে।
এবার কি বলেছে, অভিলক্ষ হতে কত দূরে একটি বস্তুকে স্থাপন করলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। ভালো করে এখানে ছবিটা দেখো। তাহলে এখানে দেখো একটা বস্তু আছে, সেটা অভিলক্ষ থেকে কি একটা নির্দিষ্ট দূরে আছে। তাহলে এই দূরত্বটাকে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে। এবার বলেছে চূড়ান্ত প্রতিবিম্বটা যেটা গঠিত হবে সেটা কোথায়, ইনফাইনাইট ডিস্টেন্সে। তাহলে এবার এখানে দেখো এই অভিনেত্র যেটা তার ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে, আর অভিনেত্রর ক্ষেত্রে যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সেটা কোথায়, অসীমে। তাহলে এখানে যদি আমরা ওটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখো অভিনেত্রের ক্ষেত্রে যদি আমরা লেন্সের সাধারণ সমীকরণ বসাই, তাহলে এখানে দেখো এটা লিখছি আমি, অভিনেত্রের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u সমান 1/f থেকে পাই কি পাওয়া যাবে, ভালো করে দেখো। তাহলে এখানে ভিটা কি প্রতিবিম্বের দূরত্ব, তাহলে সেটা নিশ্চয়ই কথা হবে অসীম। তাহলে 1/অসীম মাইনাস 1/u, এটা সমান 1/fe, যেটার ভ্যালু কত বলে দিয়েছে। আচ্ছা, এখানে অভিনেত্র যেটা তার ফোকাস দৈর্ঘ্য দেখো কোশ্চেনে বলা আছে, এফি যেটা সেটা দেখো 2 সেন্টিমিটার আছে, তাই তো। এখানে দেখো একটি মাইক্রোস্কোপের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে। তাহলে অভিলক্ষর হচ্ছে এইটা, আর ওইটা হচ্ছে অভিনেত্র। তাহলে এটা কত আছে, 2। তাহলে এটা আসবে 1/2। তাহলে এখান থেকে দেখো মাইনাস 1/u, এটা সমান হচ্ছে 1/2। তাহলে ইউ সমান অ্যাকচুয়ালি কত আসছে, -2। তাহলে এইখানে যে প্রতিবিম্বটা তৈরি হলো এখান থেকে এর যে দূরত্ব এটা কত পাচ্ছি আমরা, 2 সেন্টিমিটার। আর লেন্স দুটোর যে দূরত্ব সেই এখানে এই লেন্স দুটোর যে দূরত্ব সেটাকে দেখো কোশ্চেনে বলে দিয়েছে 6.5 সেন্টিমিটার। টোটালটা কত, 6.5 সেন্টিমিটার, আর এইটুকু কত, 2। তাহলে এখানে যে প্রতিবিম্বটা গঠিত হলো এখান থেকে এর যে দূরত্ব সেটা দেখো কত আসবে, এই 6.5 মাইনাস কত, 2। এবার এখানে দেখো লিখছি, অতএব অভিলক্ষ থেকে এটাকে কি বলবো, প্রথম প্রতিবিম্বের দূরত্ব, প্রথম প্রতিবিম্বের দূরত্ব এটা সমান কত আসবে, এটা আসবে 6.5 মাইনাস 2, 4.5 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে দেখো আমাদের এইটাকে ক্যালকুলেশন করতে বলেছে ইউটা। এবার এখানে দেখো এর ক্ষেত্রে এই যে বস্তু সেই বস্তুর দূরত্ব ইউ, আর এই যে প্রতিবিম্ব তার ক্ষেত্রে যে দূরত্ব সেই দূরত্বটা কত আসছে, 4.5। এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর এটা বস্তু দূরত্ব। তাহলে এইবার আমরা লিখছি অভিলক্ষর ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস 1/u সমান 1/f থেকে পাই কি পাওয়া যাবে দেখো। তাহলে এখানে ভি যেটা সেটা হচ্ছে প্রতিবিম্ব, তার দূরত্ব আমরা পেয়েছি কত, 4.5। তাহলে 1/4.5 মাইনাস 1/u এটা সমান 1/0.5। কারণ দেখো এফ ও যেটা তার ফোকাস দৈর্ঘ্য কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা, এবার এখানে এটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে উপরে কত আসছে, উপরে 10 আর নিচে কত 45, তাই তো। -1/u এটা সমান, এটা দেখো 2 হয়ে গেল, এটা আসবে তো। এবার এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এটা 2/9 -1/u এটা সমান হচ্ছে 2। তাহলে ইউটাকে ওই দিকে নিয়ে যায়, তাহলে এটা দেখো 2/9 -2 এটা সমান হচ্ছে 1/u। তাহলে 1/u এটা সমান, এটা যদি তুমি করো তাহলে 2 মাইনাস 9 দোকানে 18 বাই কত 9 এটা আসছে। তাহলে এখান থেকে 1/u এটা সমান আসছে -16/9।
তাহলে ইউ সমান কত আসবে -9/16, এটা ক্যালকুলেট করবে। ইউ সমান সম্ভবত এটা আসবে -0.56 সেন্টিমিটার। তাহলে এখানে চূড়ান্ত প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে যদি অভিলক্ষ্য থেকে বস্তুটার যে দূরত্ব সেটা 0.56 সেন্টিমিটার হয়। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেগুলো ভালো করে মনে রাখতে হবে, তবেই কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। বিশেষ করে প্রবলেমগুলো করতে গেলে অবশ্যই ম্যাথামেটিক্যাল যে ফর্মুলা, ফাইনাল ফর্মুলা, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখে নিয়েছো, এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা অল্টারনেটিং কারেন্টের ভিডিও এখনও দেখোনি, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা কনসেপ্ট ওখানে কিন্তু ক্লিয়ার করে আলোচনা করা আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে নিয়মিত টেস্ট পেপার সলিউশন, রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশনের ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে।